দ্য রিডিং রুম, যেখানে গল্প কথা বলে আর পাঠকরা ভাগ করে নেয় বইয়ের জাদু। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য রিডিং রুমে। আমি আছি আপনাদের সাথে শামীম সোহাগ। আজকে আমাদের সাথে অনুষ্ঠানে অতিথি হিসাবে রয়েছেন ইউল্যাবের মাননীয় ডিন এবং গণমাধ্যম এবং সাংবাদিকতা বিভাগের প্রধান প্রফেসর সুমন রহমান স্যার। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার সম্পর্কে এবং তার ব্যক্তিগত প্রিয় বই কী সে সম্পর্কে কথা বলবো। স্বাগত স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগত জানাই। প্রথমে জানতে চাচ্ছিলাম আপনার নিজের সম্পর্কে এবং কিভাবে আপনার বইয়ের প্রতি আসলে ভালোবাসা জন্মালো, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। আমাদের সময় তো বইয়ের প্রতি ভালোবাসা জন্মানোটার বিকল্প খুব বেশি ছিল না। আমাদের শৈশবে আমাদের কোনো ডিভাইস ছিল না, সো বই হচ্ছে আমাদের একমাত্র ডিভাইস ছিল। বই ছিল একমাত্র এসকেপ ফ্রম দ্য রিয়েলিটি, যেখানে একটা স্বপ্নের জগৎ, যে জগতে আমি ডুব দিতে পারি। হ্যাঁ, আমি পৃথিবীর নানান জায়গায় চলে যেতে পারি। আজকে সকালেও আই ওয়াজ টকিং টু মাই সন, বলছিলাম যে যাক ও লাস্ট ডেজ অফ পম্পেই দেখতেছে। তো আমি ওকে বললাম, আমি গল্পটাকে বললাম যে এই বিষয়টা, তো তুমি কি করে জানো, তুমি ছবিটা দেখছো? বললাম না, আমি ছবি দেখিনি, আমি বইটা পড়েছি। ওয়েন আই ওয়াজ অ্যাট ইউর এজ, আমি তখন বইটা পড়েছি। তো এখন এই জেনারেশন তারা ডিভাইস দেখে, ভিজুয়াল অনেক বেশি। আমাদের সময় আসলে বই ছিল একটা আমাদের জন্য বড় ভরসার জায়গা, এবং আমরা যারা অনেক কম রিসোর্স থেকে বড় হয়েছে, ইন এ সেন্স যে ধরা যাক আমার বাড়ি তো বহিরব, মানে ঢাকায় না। সো আমাদের এখানে একটা মফস্বল শহরে যেরকম রিসোর্স থাকে, তোমার একটা ভালো সিনেমা হল থাকা, ভালো পাঠাগার থাকা, এগুলো তো পাওয়া যায় না এখন আর। তো তখন আমাদের একটা পাঠাগার ছিল। সো একটা পাঠাগার ছিল, এবং আমার যেটা মনে পড়ে যে আমি যখন জানতে পারলাম, সো অ্যাট মাই এজ অফ 14 মেবি, দেয়ার ওয়াজ এ লাইব্রেরি somewhere near to the মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌরসভা এই জাতীয়। তো ওই লাইব্রেরিতে যাওয়া যায় এবং পাবলিক সেখান থেকে বই নিতে পারে, পড়তে পারে। এটা ছিল ফার্স্ট আউটব্রেক, যে মানে এরকম একটা জিনিসে আমি গিয়ে বই পড়তে পারবো, আমার কিনতে হবে না, আই ক্যান বি এ মেম্বার না। সো ওই জগতে যখন ঢুকলাম, দেখলাম যে সারি সারি আলমারি, ধুলায় ধূসর, কারণ মানুষ তো বেশি পড়ে টরে না। সেই আলমারিগুলোর মধ্যে সারি সারি বই। তো এই আলমারি এবং এই বইগুলো যে আমাকে বহু বছর সঙ্গ দেবে, আমি তখনই বুঝতে পারছিলাম যে এইভাবে শুরু আর কি, এইভাবে শুরু, এবং এইভাবে আমরা আসলে বইয়ের সাথে আমাদের এক্সপোজারটা চলে এসছে আর কি। আপনার মানে সবচেয়ে প্রিয় বই যেটা আমাদের আর কি আজকে অনুষ্ঠানে উপস্থিত নিয়ে এসেছেন, সেটা হচ্ছে নিরপরাধ ঘুম। এই বইটি আসলে কীভাবে লেখা এবং এই বইয়ের পিছনে কাহিনীটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমার প্রিয় বই মনে হয় না, মানে আমার প্রিয় বই তো অন্যের লেখা, আমার নিজের লেখা বই আমার খুব যে প্রিয় তা না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে নিজের লেখা বই নিয়ে কথা বলাটাই ভালো। মানে এক ধরনের একটা রিভিউ হয়, নিজেরও রিভিউ হয়, বা তুমি যখন বলবা তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা তোমাদের কেমন লাগছে। সো ওই দিক দিয়ে আমরা হয়তো এই বইটা নিয়ে আলোচনা করতে পারি। তো প্রশ্নটা কী ছিল? এই বইটি আসলে কিভাবে লেখা হয়েছে এবং এর পিছনে কী কাহিনী ছিল? বেসিক্যালি আমি লিখতাম কবিতা। তো আমার কবিতা গ্রন্থ ছিল 2টা বা 3টা। আমার প্রথম বইটা বেরিয়েছিল 94 সালে, কবিতা। তখন আমার বয়স ছিল 24। তো তারপরে সেই বইগুলো খুব মানে সেই সময় আর আলোচিত বই বলবো ছিল। কিন্তু যেটা হয় যে আমরা তখন তো মিডিয়া অন্যরকম ছিল, আমরা লিটল ম্যাগাজিন বলে একটা মুভমেন্ট করতাম। সো আমরা অনেক বেশি হিডেন ছিলাম, মানে আমাদের মিডিয়া এক্সপোজার, ওই তো মিডিয়াও ছিল না তখন, কাজে এক্সপোজারও ছিল না। তো তার অনেক দিন পরে আমি লেখাজোখা আসলে পরে বন্ধ করে দিলাম, ছেড়ে দিলাম, চাকরি বাকরি করছিলাম। তখন হঠাৎ করে আবার যখন জীবনের একটা পরিবর্তন আসলো এবং মনে হলো যে আমি আবার আই ক্যান কাম ব্যাক টু রাইটিং, তখন আমি আসলে পড়তে শুরু করলাম। না, যেহেতু পড়ার অভ্যাসটা সবসময় ছিল, তো পড়তে গিয়ে দেখলাম যে যেসব গল্প উপন্যাস পড়ছি খুব ভালো লাগছে না। আমি একটা বইয়ের রিভিউ করলাম, একটা বিখ্যাত লেখক, আমি নাম বলছি না এখন,
তার বইয়ের একটা রিভিউ করলাম বাংলাদেশের বিখ্যাত পত্রিকায়। তো এখানে আমি বইটার সমালোচনা করলাম। তো সমালোচনা করার পরে তিনি অনেক ক্ষিপ্ত হলেন। তিনি হয়ে বললেন যে তিনি আবার ওখানে ওই ওই পত্রিকাতে আরেকটা কলাম লিখলেন। লিখে তিনি বললেন যে সমালোচনা করা খুব সহজ, লিখে দেখান। তখন আমি মনে হলো যে আচ্ছা ভালো তো বলেছেন, আমি লিখে একটু দেখি না, দেখাইতে পারি না পারি দেখি। সো তখন আমি আসলে এই গল্প বা প্রোজ লিখতে শুরু করলাম আর কি। তো আমার প্রথম বই ছিল গল্পের গরিবী অমরতা, সেটা 2008-এ বেরিয়েছিল। বইটা মানে খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তখন অনেক বেশি রিভিউ হয়েছে, আমাকে অনেক প্রশ্নাদি করা হয়েছে আমি বলবো, ইত্যাদি মিডিয়া থেকে, পত্রিকা থেকে। আর এই বইটি বেরোয় হচ্ছে 2017-তে মনে হয়, না 17 বা 18-তে? 17-তে। তো এই বইটার পরে যেটা হয় যে আমি অ্যাকচুয়ালি আবার বিভিন্ন জিনিস আমি লিখি, তো গল্প লিখি, নন ফিকশন লিখি, এর মধ্যে আমি আমার পিএইচডি করলাম। সো অনেক কিছুর মধ্যে ছিলাম। তো এটা তো একটা লেখার প্রক্রিয়া, আবার বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়। ফাঁকে ফাঁকে যেটা হতো যে আমার একাডেমিক কাজের ফাঁকে ফাঁকে আমি গল্প লিখতাম। তো গল্প লিখতাম, এর মধ্যে কয়েকটা গল্প লেখা হয়ে গেল। তো তখন এই যে প্রথমার যে প্রকাশক আমাদের বিখ্যাত সম্পাদক মতিউর রহমান, উনি একটি অনুষ্ঠানে আমাকে বললেন যে আপনি আমাদেরকে একটা বই দিচ্ছেন না কেন? আমি বললাম যে মতি ভাই, আমার তো আসলে ওই অর্থে বই নাই, মানে লেখার মানে বইয়ের মতো লেখা হয়নি। একটা বইয়ে তো একটা লেখা লাগে, খেয়াল করে দেখবো যে বইটা অনেক থিম কিন্তু। তো তখন তিনি ওইখানে এই একটা অনুষ্ঠানে প্রকাশ্যে আমার কয়টা গল্প লেখা হলো উনি গুনতে শুরু করলেন। হ্যাঁ, তার সাথে তার সাহিত্য সম্পাদকও ছিলেন, যে আচ্ছা এটা হয়েছে ইত্যাদি গুণে। তারপর তিনি দেখলেন যে একটা দুটো শর্ট আছে, তার হিসাবেও প্রকাশক হিসেবে দেখলেন যে একটা বই করার মতো গল্প আমার নাই। তখন তিনি আমাকে বললেন যে আপনি কি দ্রুত আমাদেরকে দুটো গল্প লিখে দিতে পারবেন? আমি বলবো যে আমি চেষ্টা করে দেখতে পারি। তো ওইভাবেই যেহেতু মতি ভাই এরকম করে বলেছেন, বই চেয়েছেন, তো আমি চেষ্টা করলাম, দুটো গল্প লিখলাম। লিখেও এই সময়টা ফেব্রুয়ারির মেলা ধরার ব্যাপার আছে, তো আমি তখন এর আগে বই তাকে পাণ্ডুলিপি দিয়ে দিলাম। তো বইটি বেরোলো। এটা হচ্ছে বেসিক এই বইটা মানে বের হওয়ার পেছনের গল্প। মানে ইট ওয়াজ কাইন্ড অফ অ্যান ইমেন্স ইন্টারেস্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ পাবলিশার চেয়েছেন বলে আমাকে আসলে জিনিসটাকে এক্সপেডাইট করতে হয়েছে। তখন আমি যে খুব রাতারাতি কয়েকটা গল্প লিখে বইটা একটা বইয়ের মতো তৈরি করে দিয়ে দিয়েছি। আমরা এবার কয়েকটি আর কি মজার প্রশ্নে যেতে চাই, যেটি হচ্ছে একটি বই, যে আপনার একটা বই যেটা আপনি বারবার পড়তে চান, এমন কোনো বই আছে কি না? আমার লেখা বই আমি বারবার পড়তে চাই, মানে বারবার পড়ি একটা বই, মানে বারবার বলতে কয়েকবার পড়েছি বা মাঝে মধ্যে পড়তে ইচ্ছে করে। এটা হচ্ছে এই বইটার আগের যে গল্পের বই, যেটা আমার গরিবী অমরতা, এটা আমার খুব নানান কারণে অনেক পছন্দের বই। হ্যাঁ, তো কিন্তু মানুষ সম্ভবত এই বইটাকে বেশি পছন্দ করে, আমি আমার ওই বইটাকে বেশি পছন্দ করি। দিনের কোন সময় আসলে বই পড়তে ভালো লাগে আপনার? আমি যখন তোমার বয়সে ছিলাম, আমার বই পড়ার সবচেয়ে ভালো সময় ছিল দুপুর, এই সময়টা ফ্যান্টাস্টিক টাইম, খাওয়া দাওয়ার পরে থেকে 5টা পর্যন্ত। এই সময়টায় আমার মনে হয় যে আমার ওই সময়ের ম্যাক্সিমাম বইপত্র ওই সময় পড়েছি, এবং আমার লেখার সময়টা ওইটা ছিল। ওই দুপুরের এই মানে দীর্ঘ দুপুরটা আমার খুব পছন্দের একটা সময় ছিল। কাগজের বই বা আমরা যেটা বলি হ্যান্ডবুক বা ইবুক, আসলে কোনটা বেশি প্রেফার করেন আপনি বা আপনার ভালো লাগে? আমি তো ইবুক জেনারেশন না, আমার কাগজের বই পছন্দ হয়। কাগজের বইয়ের মধ্যে একটা জিনিসকে ধরার একটা ব্যাপার আছে না, মানে ধরা, উল্টানো, হ্যাঁ, এদিকে আসে ওদিকে আসে, মানে আমাদের যেটা হচ্ছে যে আমরা কাগজের বই পড়েই তো বড় হয়েছে। বইয়ের গন্ধ যেমন একটা ম্যাটার করে, হ্যাঁ, বইয়ের গন্ধের মধ্যে একটা মাদকতা আছে। হ্যাঁ, একটা বইয়ের মধ্যে যে বইয়ের পেস্টিংয়ের যে গন্ধ, নতুন বইয়ের গন্ধ, তো সব মিলে অ্যাকচুয়ালি যেটা পেপার বুক, হার্ড বাইন্ডিং পেপার বুকগুলোই হচ্ছে পড়ার জন্য আমার মনে হয় আমি পছন্দ করি আর কি। আচ্ছা, একটু এবার বইয়ের বাইরে যেতে চাই। আসলে বইয়ের বাইরে আসলে কি রয়েছে বা কি ভালো লাগে যে আপনাকে অনুপ্রাণিত করে কাজের ক্ষেত্রে এবং শিক্ষকতার ক্ষেত্রে? বইয়ের বাইরে আমরা জানি আপনি একজন শিক্ষক এবং একজন অনুরাগী পাঠক, লেখক।
আমি এবার বইয়ের বাইরে আর কি, যে লেখার বাইরেও আপনার কি ভালো লাগে আসলে বা অনুপ্রাণিত আমার করে? বইয়ের বাইরে অনেক কিছুই ভালো লাগে। বইয়ের বাইরে ভালো লাগার তো শেষ নাই। আমি একজন খুবই ডাইহার্ড মিউজিক ফ্যান, প্রচুর আমি গান শুনি, এটা আমার পছন্দের জায়গা। মুভি দেখি প্রচুর। হ্যাঁ, বইয়ের বাইরে আমি এই দুইটা জিনিস প্রায় একই সমান গুরুত্ব দিয়ে করে থাকি। এর বাইরে মিডিয়া কনজামশনের বাইরে যদি বলো তাহলে আমি হচ্ছে অবজার্ভ করি। আমি সোশ্যাল অবজারভার, আমি প্রচুর অবজার্ভ করতে পছন্দ করি। নানান কিছু মানুষকে বিরক্ত না করে তাদেরকে অবজার্ভ করা, এটা আমার একটা পছন্দের হ্যাবিট বলতে পারো। আচ্ছা, আরেকটি বিষয় যেটা হচ্ছে, আপনি তো এখানে এখন শিক্ষকতা করছেন বা বই লিখছেন, যদি এই পেশাটা ছেড়ে দেন ভবিষ্যতে কি করবেন, বা একটা সময় গিয়ে হয়তো দেখা যায় শিক্ষকতার বাইরে গিয়ে অবসর নিচ্ছে, তখন আসলে কি করবেন? I'm waiting for it actually. I wanted to be a writer all my life. And যেটা হয় যে আমরা তো নানানভাবে নানান বন্ধনে আটকা পড়ি। কারো জীবিকার বন্ধন, কারো অনেক অনেক কিছুর বন্ধন থাকে। হ্যাঁ, সো আমি অ্যাকচুয়ালি I would say I did not pay justice to my writing career. So if I get some time, যদি থাকে 5-10 বছর যদি আমি পাই আমার জীবনে আফটার মাই রিটায়ারমেন্ট, আমি একদম ডাইহার্ড চেষ্টা করব আমার রাইটিং ক্যারিয়ারকে ওই সময়টা দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি যারা নতুন বইপ্রেমী আছে, যারা বইপ্রেমী এবং পাঠক লেখক, তাদের উদ্দেশ্যে কি বলবেন, এবং আপনার যে স্টুডেন্ট আছে যারা আপনাকে বা আপনার লেখা পড়ে, তাদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার থাকবে? বলার থাকবে হচ্ছে যে আমরা নানাবিধ প্রযুক্তি এবং কি বলবো যে ইমার্সিভ মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, আমরা এত বেশি টেকনোলজিক্যাল দুনিয়ায় আটকা পড়ে আছি। সো এর মধ্যে বই একটা বেশ ট্র্যাডিশনাল ব্যাপার হয়ে গেছে। বইয়ের পিছনে আমাদের ইনভেস্টমেন্টও কম। বই লেখকেরও আজকাল আসলে বই খুব ভালো লেখেন আমার মনে হয় না। সো নানাবিধ কারণে বইয়ের প্রতি দুনিয়ার মনোযোগটাই কমে গেছে। সো দ্য অ্যাটেনশন দ্যাট উই অ্যাকচুয়ালি স্পেন্ড অন ভিজুয়াল ম্যাটেরিয়াল, বই সেই তুলনায় আসলে তেমন কিছু পাচ্ছে না। আমি বলবো এটা একটা অ্যালার্মিং ঘটনা, ইন এ সেন্স দ্যাট ইফ ইউ নেম এনি অফ ইউর ফ্যান্টাস্টিক মেমোরেবল মুভিজ, তুমি দেখবে যে এটার পেছনে বই আছে। আইদার বই থেকে অ্যাডাপ্টেড, অথবা ইন্সপায়ার্ড, অথবা সামহাও কোনো না কোনোভাবে কানেক্টেড। সো এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যে অ্যাকচুয়ালি ইমাজিনেশন এবং স্টোরি টেলিং, যেটা আমরা ভিজুয়ালি দেখতে পছন্দ করছি, কিন্তু ভিজুয়ালি দেখার আগে এটার পিছনে একজনকে আসলে লিখতে হয়। স্ক্রিপ্ট রাইটার যেমন লেখে, তো এখন স্ক্রিপ্ট রাইটার কত লিখবে? And you have the vast, tradition of literature. You could read lot of classics, না? প্রচুর ক্লাসিক উপন্যাস আছে, গল্প আছে। এখন আমরা যদি এগুলো না পড়ি, তাহলে আমরা পসিবলি আমাদের জীবনের বা মানব অভিজ্ঞতার একটা বড় অংশ আমাদের আসলে অজানা থাকবে। যেমন ধরা যাক, তোমাদের এই জেনারেশন, তোমরা রাশিয়ান লিটারেচার পড়োনি। মোস্টলি যেটা হয়, রাশিয়ান উপন্যাস, গল্প আমাদের এই ছেলেমেয়েরা পড়েনি, আমরা পড়েছি। এখন এই যে তোমরা পড়োনি, আমি বলবো যে এটা একটা বড় রকমের, আমি বলবো যে মানুষকে বোঝার জন্য, মানবিক অভিজ্ঞতাকে বোঝার জন্য রাশিয়ান উপন্যাসের বিকল্প নাই, কিন্তু এই জেনারেশন সেটা পাবে না, তাই না? তারপর ধরা যাক আমরা কি পাইনি, আমরা হয়তো রাশিয়ান উপন্যাস পড়েছি, কিন্তু 18th সেঞ্চুরির ভিক্টোরিয়ান আমলের ইংলিশ যে নভেল, চার্লস ডিকেন্স, থরো, এদের লেখা আমাদের কমন রিডাররা পড়েনি, তো তারা এটা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আমি বলবো যে এই যে পৃথিবীতে লেখা মহাকাব্য, কবিতা, গল্প, উপন্যাস, হ্যাঁ, তারপরে এই যে নন ফিকশনস, হ্যাঁ, এই জিনিসগুলোর সাথে যদি আমাদের একাত্মতা না হয়, আমি যদি গভীরভাবে জানতে না পারি, তাহলে পসিবলি নতুন যে চিন্তা আমি করছি, সেই নতুন চিন্তাটা নতুন কিনা আমি বুঝবো না। হ্যাঁ, সো এখন আমরা অনেক গল্প আসলে পাই, যে গল্পগুলো আমাদের মনে হয় যে ও আচ্ছা, ইটস এ ফ্যান্টাস্টিক স্টোরি, কিন্তু একটু ঘাটলে দেবো যে গল্পটার আসলে একটা রুট আছে। যেমন ধরা যাক
খুব রিসেন্টলি নেটফ্লিক্সে একটা মুভি এসছে ফ্রাঙ্কেনস্টাইন। ফ্রাঙ্কেনস্টাইন অনেকেই দেখেছো তোমরা হয়তো। ফ্রাঙ্কেনস্টাইন ইটস অ্যান অ্যাডাপ্টেশন অফ অ্যান এইজ ওল্ড নোভেল। যে মেরি শেলির একটা উপন্যাস ছিল সেই আমলে, রোম্যান্টিক পিরিয়ডে, তার একটা অ্যাডাপ্টেশন। তার অনেকগুলো অ্যাডাপ্টেশন হয়েছে, এটা একটা অ্যাডাপ্টেশন। এই যে এখন এই যে অ্যাডাপ্টেশন করেছেন, তিনি কি করেছেন? আমাদের যিনি ফিল্ম মেকার, উনি করেছেন কি, উনি অ্যাকচুয়ালি তার একটা সিগনেচার রাখার চেষ্টা করেছেন। মানে হি জাস্ট টোল্ড দ্য স্টোরি ইন হিজ ওন ওয়ে। কারণ কি? কারণ হচ্ছে যে মূল স্টোরিটা সবাই জানে। তো এখন যেহেতু সবাই জানে, ফলে তার এটা তার নিজের স্টাইলে বলার একটা স্পেস তৈরি হয়েছে। যে কারণে আমাদের আসলে সবাইকে ক্লাসিক্সের কাছে ফিরে যেতে হবে অলওয়েজ। ক্লাসিক উপন্যাস, ক্লাসিক মহাকাব্য, গ্রেট রাইটিং যেগুলো, সেগুলোর কাছে যখন যাব, তখন আমরা আমাদের এই ছোট ছোট যে স্টোরিগুলো আমাদের দরকার, এই স্টোরিগুলো আমরা খুঁজে পাবো। কারণ স্টোরিগুলো আসলে ইফ ইউ জাস্ট রিড ঈশপের গল্প যদি তোমরা পড়ে থাকো, দেখবো যে আমাদের বহু গল্প আসলে ঈশপ তার ফ্যাবল দিয়ে বলে ফেলছেন। বা জাস্ট রিড মহাভারত, দেখবো যে মহাভারতের মধ্যে প্রচুর গল্প আছে, যে গল্পগুলো নিয়ে এক একটা গল্প নিয়ে এক একটা সিনেমা হচ্ছে, তাই না? তার মানে কি, যে আসলে এই এপিকগুলো যদি আমরা না বুঝি, না জানি, তাহলে আমাদের পক্ষে নতুন সময়ের গল্প বোঝা এবং বলা সম্ভব না। এই কারণে বইয়ের কাছে যেতে হবে। তো ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনার চিন্তা এবং অনুপ্রেরণার গল্প আমাদের ভাগ করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই। আপনার বইয়ের প্রতি ভালোবাসা আমাদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তো ধন্যবাদ স্যার। তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। প্রিয় দর্শক, বই শুধু এক অনুপ্রেরণার গল্প নয়, বই মানুষের চিন্তার ধারা। আমি আপনার সাথে ছিলাম শামীম হক। এমন আরও অনুপ্রেরণার গল্প নিয়ে আবারও দেখা হবে দ্য রিডিং রুমের পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ইউল্যাব টিভির পর্দায়।